করে, আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ। আহ, নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অত্যন্ত সজ্জন এবং ক্লিন ইমেজের একজন মানুষ। তেমন একজন মানুষকে বিএনপি সরকার যেহেতু নির্বাচিত করেছেন, আমরা সকলের পক্ষ থেকে তাকে মানে মানে অসীম ধন্যবাদ আমরা জ্ঞাপন করতে পারি এবং আমাদের জনতার দলের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবাদে মন্ত্রণালয় পরিবর্তন, কোনো কোনো মন্ত্রীর পদোন্নতি, কোনো কোনো নতুন মন্ত্রী নিয়োগ, সবকিছু এটাকে খুবই রুটিন অ্যাফেয়ার বলে আমি মনে করি। তবে এত বড় মন্ত্রিসভার কোনো প্রয়োজন বাংলাদেশের জন্য কখনোই ছিল না। এটা দিন দিন বাড়তে শুরু করেছে, আরো হয়তো ভবিষ্যতে বাড়বে। এবং মন্ত্রী এবং উপদেষ্টা মিলে যে সংখ্যা আছে সেটা বাংলাদেশের জন্য একটা বাড়তি সংখ্যা বলে আমি মনে করছি। এবং সবচেয়ে বড় যেটা যে বিষয়টা আমাদের জন্য প্রশাসনিকভাবে দুর্বলতা, সেটা হচ্ছে যে এই মন্ত্রণালয়গুলো কিন্তু ক্লাস্টার সিস্টেম করা উচিত, যেটা গ্রুপ করে যদি করা যেত তাহলে মন্ত্রীর সংখ্যা কমানো যেত। এবং গত 6 মাসে আমরা সরকারিভাবে রাষ্ট্রের যে বিভিন্ন মন্ত্রণালয়ের যে কার্যক্রম, সেখানে খুব ইতিবাচক কোনো উন্নতি আমরা কিন্তু লক্ষ্য করছি না। সুতরাং প্রশাসনিক বিষয়গুলিকে সামাল দেওয়ার জন্য এবং বিভিন্ন ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, সংকট তৈরি হয়েছে, গ্যাস এবং বিদ্যুতের সংকট শুরু হয়েছে, মানে শিল্প প্রতিষ্ঠান বিশেষ করে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি প্রায় 900 বন্ধ হয়ে গেছে, এগুলি এবং আর্থিক খাতে যে বিভিন্ন অনিয়ম হচ্ছে, সবকিছু মিলে খুব একটা অস্থিরতার ভিতর দিয়ে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এবং রাজনীতি ধাবিত হচ্ছে। সুতরাং এত বড় একটা মন্ত্রিসভা থেকে যদি এটার সুফল পাওয়া না যায়, তাহলে এটাকে তো অপচয় বলেই আমি ধারণা করছি, সেরকম দিকে এগোচ্ছে। জি, এর সময় আরেকটা বিষয় বেশ আলোচিত হচ্ছে, এখনো হচ্ছে, কদিন আগে আরো বেশি বেশি হতো, সেটা হলো যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যে আলোচনাটা, উনি ভারত যাবেন কি যাবেন না, গেলে কি হবে না গেলে কি হবে, আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক, এবং উনি গেলে অথবা না গেলে সেই সম্পর্কে টানাপোড়েন কোন পর্যায়ে পৌঁছবে, এসবই আপনি জানেন, আমার নতুন কোনো দরকার নেই। আপনি নিজে কিভাবে দেখেন এই যাওয়া না যাওয়া, এই বিষয়গুলো? যে এই বিষয়টা আমার মনে হয় যে বাংলাদেশের কূটনীতির ইতিহাসে সবচেয়ে বিব্রতকর একটা অবস্থায় উভয় দেশে পড়েছে। আমি বিষয়টাকে একেবারেই খুবই চুলচেরা যদি বিশ্লেষণ করতে চাই, উভয় দেশের পক্ষ থেকে বিষয়টাকে আমি এভাবে দেখতে চাই। যেমন ভারত একাধিকবার আগ্রহ প্রকাশ করেছে মাননীয় প্রধানমন্ত্রীকে ভারতে নেয়ার জন্য, কিন্তু সেখানে পদ্ধতিগত কোনো বড় ধরনের ভুল হচ্ছে। কেন বাংলাদেশ মনে করছে না তাদের এই আমন্ত্রণটা সম্মানজনক? কেন প্রথম মিটিংটা আপনার ব্রিক্সের সাইড লাইনে হতে হবে? সো এই প্রশ্নগুলি বড় ধরনের একটা উদ্বেগ তৈরি করেছে। দ্বিতীয়ত আসি যে বাংলাদেশের পক্ষ থেকে রেসপন্সটা যেটা হয়েছে সেটাও যথাযথ হয়নি বলে আমি মনে করি। এটা ভারত এবং বাংলাদেশের যে কূটনীতি, এটাকে আমি শিশুতোষ কূটনীতি বলে মনে করি। ছেলে খেলার মতো, খেলতামাশার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি চিন্তা করুন, মানে এই যে 54 বছরে এরকম কোনো কূটনৈতিক জটিলতা আপনি দেখেছেন কিনা আমি জানি না। তো যাই হোক, আমার দৃষ্টিতে মনে পড়ছে না। এখন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ভারতে যাবেন, বাংলাদেশের সাথে ভারতের দ্বিপাক্ষিক যে বিষয়গুলি আছে এগুলি এত জটিল এবং এত কঠিন, এবং সেটার ক্ষেত্রে দ্বিপাক্ষিকভাবে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের বসার কোনো বিকল্প নাই। আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্টের পরে, আওয়ামী সরকারের পতনের পরে, শেখ হাসিনার পতনের পরে ভারত মনস্তাত্ত্বিকভাবে এবং নৈতিকভাবে একটা পরাজয় বরণ করেছে বলে ধরে নেওয়া হয়েছে। এবং সেই কারণেই আপনি খেয়াল করুন যে 5ই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ ভারতের সকল প্রকার সম্পর্কের দরজা কিন্তু একটার পরে একটা বন্ধ হয়ে গেছে। রাজনীতি, কূটনীতি, বাণিজ্য, এমনকি চিকিৎসার জন্য যে বাংলাদেশিরা যেত, সে ভিসা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। সে সময় ভারতের সেনাবাহিনীর প্রধান বলেছিলেন যে একটা রাজনৈতিক সরকার আসলে এই সমস্যার সমাধান হবে। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে রাজনৈতিক সরকার একটি আসলো। তারপরে
মাননীয় প্রধানমন্ত্রী কেন ভারতে না গিয়ে চীনে গেলেন বা মালয়েশিয়ায় গেলেন সেটা নিয়ে বিস্তৃত আলোচনা হলো। তারপরে ভারত থেকে একাধিকবার আমন্ত্রণ জানানো হলো এবং এই জানানোটা, এই যে আমন্ত্রণটা জানানো হচ্ছে সেটাকে বাংলাদেশ সম্মানবোধ করছে না। এখানে বড় একটা জটিলতা তৈরি হয়েছে। সুতরাং আমরা গত সপ্তাহ ধরে বিভিন্ন ধরনের কথাবার্তা যে দেখছি, এর অনেক আপত্তিকর কথাবার্তা পর্যন্ত আসছে। বিনা সিকরি বলেছেন যে ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বিশ্ব পর্যায়ে নেতৃত্বে আনতে যাচ্ছেন বা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভুল করছেন। এমন হবে কেন? আমাদের তো বিনা পয়সায় বিনা স্বার্থে এত বড় উপকার করার কথা না। কিন্তু কথা হচ্ছে যে বাংলাদেশকে এই বিষয়টা বিবেচনা করতে হবে। বাংলাদেশ যে দূরে শর্ত দিয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়া, এই বিষয়গুলো কোনো সহজ বিষয় নয়। তাহলে এত কঠিন কঠিন শর্ত দেওয়ার মানেটা কি? এখন দেখুন, বিষয়টা হচ্ছে এই ভিজিটের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশের ভারতে ভিজিটের সাথে এই আমাদের 18 কোটি মানুষের এবং ভারতের 143 কোটি মানুষ বা 50 কোটি মানুষের ভাগ্যের সাথে জড়িত। সুতরাং এই বিষয়টা এত খেলতামাশার ভিতরে দেখলে হবে না। তো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসাবে ভারত চারদিক থেকে ঘিরে আছে। চীনের সাথে এটার কোনোভাবে মেলানো সম্পর্ক এটা সম্ভব নয়, প্রয়োজন। আমাদের দেখতে হবে আমাদের স্বার্থ কোথায়। এই ভিজিট যদি না হয় তাহলে উভয় দেশে ক্ষতিগ্রস্ত হবে। এখানে অনেকগুলি বিষয় আছে। এক্সট্রাডিশনের যে চুক্তি আপনার যে শর্ত দিয়েছে শেখ হাসিনার, এটা কি সহজ কোনো বিষয়? আপনি অগস্তো পিনোশের কথা চিন্তা করেন, পিনোশোকে কি ফেরত নিতে পেরেছে? ব্রিটেন তাকে এক বছর আইনি লড়াইয়ের পরে তারপরে পিনোশোকে দিতে রাজি হয়েছে। কিন্তু দেখুন, বাংলাদেশের যে সাবেক প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছেন, এই আশ্রয়ের মধ্যে কি রাষ্ট্রীয় ব্যবস্থাপনা ছিল না? শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে ভারতে যান তখন তো যে কোনো ব্যবস্থায় রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তিনি দিয়ে গিয়েছেন। এটার সমঝোতার মাধ্যমে হয়েছে। এখন ভারতের সেনাবাহিনী প্রধান দাবি করেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা তখন তাদেরকে অনুরোধ করেছে বলে তারা শেখ হাসিনাকে নিয়েছেন। এখন বিষয়টা যেটাই হোক না কেন, আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের ক্ষেত্রে, সুতরাং প্রত্যর্পণের বিষয়টি ভারত সহজে করবে না, এটাই স্বাভাবিক। সুতরাং এরকম কঠিন শর্ত দিয়ে ভারতের সাথে বসার সম্ভাবনা আমি দেখি না অন্তত। তারপরে বিষয়টা বুঝতে হবে যে আমাদের অনেক দ্বিপাক্ষিক বিষয় আছে যেটার সমাধান ভারতের সাথেই হতে হবে, এর কোনো বিকল্প নাই। চায়না বা ইউএসএ এসে কোনোদিন আমাদের সহযোগিতা করতে পারবে না। ধরুন তিস্তার কথা, তিস্তা চুক্তির ব্যাপারে যদি ভারতের সম্মতি না থাকে, আগামী 50 বছরের মধ্যে তিস্তার সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে এই সরকার আসার পরে যে এত বড় বড় ঘোষণা দিলেন, পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, গঙ্গা, যমুনা, এমন কোনো নদী নাই, এমন কোনো বড় প্রজেক্ট নাই, এত বড় ঘোষণা দিলেন, কিন্তু বাস্তবে পরিণতি তো খুবই খারাপ। এবং আমরা বাস্তবে দেখতে পাচ্ছি যে যেভাবে বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে, যেভাবে আপনার কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে মুদ্রাস্ফীতি বাড়ছে, আপনি কোন সেক্টরে আপনি স্বস্তি দেখতে পাচ্ছেন? সুতরাং এরকম একটা জায়গায় ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে জোরদার করার কোনো বিকল্প নাই। আজকে আপনি শেখ হাসিনাকে স্বৈরাচার বলেন, খারাপ বলেন, সবই ঠিক আছে, কিন্তু উনি তো বিদ্যুৎ দিতে পেরেছেন, গ্যাস দিতে পেরেছেন, শিল্প কারখানা চালু রাখতে পেরেছেন। এখন তো সেটা আমরা পাচ্ছি না। তাহলে সবচেয়ে বড় যেটা ভারতের সাথে আমি বলেছি, বাংলাদেশের সম্পর্ক 4টা পর্যায়ে হতে পারে। একটা হলো সমর্পণ, যাই বলবে ভারত তাই মেনে নিতে হবে। 2 হলো সম্প্রীতি, বোঝাপড়ার মাধ্যমে, দুই পক্ষের সমান সমান অধিকার নিয়ে ন্যায্যতার ভিত্তিতে। তৃতীয়ত হচ্ছে আমি বলছি সংঘাত, এখন তো সংঘাতের পর্যায়ে চলে গেছে, এরপর হলো সংঘর্ষ। এখন দেখুন, খুব শক্তিশালী একটা অবস্থানে যাওয়ার জন্য যেটা আপনার দরকার, আপনার জাতীয় ঐক্য আছে। স্বাধীনতার পরে এখন বাংলাদেশের সবচেয়ে বেশি দ্বিধা বিভক্ত বাংলাদেশের রাজনৈতিক সমাজ। এখানে আওয়ামী এবং আওয়ামী বিরোধী যে অবস্থান, এটা কি স্বাধীনতার পর সবচেয়ে প্রকট নয়? এরকম একটা জাতীয়ভাবে বিভক্তির ভেতর দিয়ে আপনি কিভাবে এত বড় একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন? দ্বিতীয়ত হলো, আমাদের কোনো ডেটোরেন্স ক্যাপাসিটি আছে যা দিয়ে ভারতকে আমরা মোকাবেলা করতে পারবো? এগুলি নাই। এগুলি বাস্তবতার নিরিখে এগুলি বিচার করে তারপরে আপনার এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা বলেছি বারবার, দেখুন, বস্তা পচা ভারত বিরোধিতা করে কোনো লাভ নাই, এ কথা আমরা অনেক শুনেছি। একইভাবে আমি মনে করি বিএনপি সরকার আস্তে আস্তে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আপনার এক হলো আওয়ামী একটা বিশাল সমর্থন তারা হারিয়েছে। আপনার দেখুন, সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কার মাধ্যমে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়, প্রফেসর ইউনূসের সময়। তখন যদি আওয়ামী লীগকে নির্বাহী আদেশে ব্যান করা না হতো, তাহলে কিন্তু আজকে এই পরিস্থিতি হতো না।
বিএনপির সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে কিন্তু সে সময় বা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে, কিভাবে নির্বাহী আদেশে আওয়ামী লীগের মধ্যে এত বিশাল জনভিত্তির একটা রাজনৈতিক দলকে ব্যান করা হয়। এটা তো ভুল হচ্ছে। তারপরে আমি মনে করি যদি এমন হতো যে দুষ্কৃতিকারী যারা ক্ষতি করেছে, যারা অন্যায় করেছে, জুলুম করেছে, সেই সব আওয়ামী লীগারদের আপনি শাস্তি দেন, কিন্তু নিরীহ আওয়ামী লীগের যারা 90% নিরীহ আওয়ামী লীগার, তারা গত 1.5 বছর 2 বছর ধরে ঘরে থাকতে পারছে না, ঘুমাতে পারছে না। তা তাদের তো একেবারে মানে জীবন একেবারে অচল হয়ে গেছে। তারাও তো একটা মুক্তির কথা চিন্তা করবে। সুতরাং বিএনপি সরকার ক্ষমতা আসার পরে এই যে এত মিথ্যা মামলা হামলা হয়েছে, প্রথম উচিত ছিল এই যে বিশাল আকায় আওয়ামী লীগের যারা নিরীহ মানুষ ছিল তাদেরকে আস্থায় নিয়ে আসা, সেই কাজটা করা হয় নাই। এই কারণে কিন্তু বাংলাদেশের জনসংখ্যা মানে মানুষ এখন ভীষণভাবে রাজনৈতিকভাবে দ্বিধা বিভক্তির দিকে পড়ে আছে। সুতরাং একটা বিশাল অংশ চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক, অরাজকতা সৃষ্টি হোক এবং এভাবে পতন হোক। এটা কি সরকার বুঝতে পারছে না? সরকারের এত উপদেষ্টা, এত মন্ত্রী, তারা কি এই বিষয়ে কোনো মানে মাননীয় প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে পারছেন না? আমরা বারবারে বলছি স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যত চুক্তি হয়েছে সবই অসম, কোনোটাই উইন উইন নয়, সব উইন লুজ। এটা আমি একাধিকবার আপনার আলোচনা আমি করেছি। কিন্তু কথা হলে এটার ফয়সালা আপনি চোখে চোখ রেখে যে কথা বলবেন, সামনাসামনি বসতে হবে। তো সামনাসামনি যদি নাই বসেন তাহলে আপনার সমাধান আসবে কিভাবে? সুতরাং আমি মনে করি ভারতের দেখতে প্রচন্ড ভুল হয়েছে। ভারত যে অন্যায়টা করেছে, শেখ হাসিনাকে 5ই অগস্টে এই সংবাদ সম্মেলন করতে দিয়ে এক ধরনের ঔদ্ধত্য আচরণ করেছে বাংলাদেশের প্রতি, কোনো সন্দেহ নেই। আবার ভারত যদি এটা ভুল বুঝেই থাকে তাহলে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সেদিন বললেন যে ভারত তার ভুল বুঝতে পেরেছে। যদি বুঝতেই থাকে, আপনাদের যদি ইঙ্গিতে দেয়, এটা আপনারা পাবলিক করলেন কি কেন? এটা তো ঠিক না। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতি অফিস থেকে সেখানে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে, আবার পরক্ষণে তা উজ্জ্বল করে নেওয়া হচ্ছে। সো এইটা একটা নাটকীয়তার ভিতরে চলছে। আপনি দেখুন একজন ব্যক্তি জুয়ারি যদি তার জুয়া খেলার জন্য পরিবার পথে বসে, একজন রাষ্ট্র জুয়ারি কিন্তু তার জুয়ায় হারার কারণে পুরো জাতি একটা পথে বসবে। সুতরাং এখানে আমি উভয় ভারত এবং বাংলাদেশ উভয় সরকারের প্রতি আমি মনে করি খুবই সহনশীল ভাবে বিষয়টাকে দেখা উচিত। এটা কোনো ব্যক্তিগত, কোনো দলীয় কোনো সিদ্ধান্ত বা আবেগের বিষয় নয়, এটা উভয় জাতীয় স্বার্থের বিষয়। এখানে ভারতকেও মনে করতে হবে ভারতের কোনো বন্ধু রাষ্ট্র নেই, একমাত্র বন্ধু রাষ্ট্র বাংলাদেশ। বাংলাদেশ যদি ডেটোরেন্স ক্রিয়েট করতে পারে তাহলে ভারতেরও অনেক ধরনের অসুবিধা হবে। আবার একইভাবে আজকে যে বিপদ, আজকে যে সংকট চলছে, সেখানে ভারতে কিন্তু সবার আগে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। সুতরাং এই বিষয়গুলিকে মাথায় রেখে প্রথম যে গুরুত্ব দিতে হবে, এটা উভয় দেশের জনগণের স্বার্থের, রাষ্ট্রীয় স্বার্থের বিষয়। সুতরাং এখানে কোনো খেলতামাশার ভিতর দিয়ে এরকম কূটনীতি চলতে পারে না। আমি মনে করি না উভয় দেশ, ভারত এবং বাংলাদেশ, কোনো দেশে এই ভিজিটকে কেন্দ্র করে কোনো পরিপক্কতার পরিচয় দিয়েছেন। ভারতকে মনে রাখতে হবে স্মরণকালের ভারত বিরোধী সেন্টিমেন্ট এখন বাংলাদেশে বিরাজ করছে, সেটাকেও আমলে নিয়ে আসতে হবে। সুতরাং আমি মনে করি খুবই সংবেদনশীল একটা বিষয় এবং যে কোনো মূল্যে এই সফর হওয়া উচিত, আজকে অথবা কালকে। এরকম কথা বলাটা মোটেই কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, যে এই তারিখের মধ্যে না আসলে আর ভবিষ্যতে মোদী সরকারের সাথে দেখা করা যাবে না। এই ধরনের কথা কেন রাষ্ট্রীয় পর্যায়ে বলা হবে? আমি তো একেবারেই মানে শিশু সুলভ একটা আচরণ দেখতে পাচ্ছি। মানে আমি খুবই দুঃখিত। এবং আমি মনে করি জাতীয় স্বার্থ নিয়ে মানে উভয় দেশ এক ধরনের জুয়া খেলায় মেতে উঠেছে। এটা উভয় দেশের কারোর জন্য কল্যাণকর নয়। জি, আমি এবারে একটু আপনার এই পুরনো যাচ্ছি, যে আপনার পুরনো পেশা যেটা সামরিক ছিলেন, সামরিক কর্মকর্তা ছিলেন এবং সামরিক বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক। আমরা ইদানিং একটা প্রবণতা দেখছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি আপনাকে সরাসরি বলি, কয়েকদিন আগে দেখলাম যে প্যারিস থেকে এক ভদ্রলোক ইউটিউবে উনি কথা বলেন। তো উনি বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বললেন এবং উনি বলার চেষ্টা করলেন যে বর্তমান আর্মি চিফ এবং তার সঙ্গে আরো 2 জন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, তারা নাকি নানাভাবে ষড়যন্ত্র করছেন আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য। তো আমার কাছে এখানে দুটো প্রশ্ন। একটা প্রশ্ন হলো যে এ ধরনের প্রচেষ্টা আর্মিতে হচ্ছে, তো উনি কি করে জানবেন? এবং এটা যদি উনি জানলে তখনই জানতে পারবেন যখন ওনাকে ভেতর থেকে কেউ জানাবে। তাহলে কি আর্মির মধ্যে এক ধরনের
দ্বিধা বিভক্তি আছে, গ্রুপিং আছে, এটা কি থাকা উচিত? একটা শৃঙ্খলা বাহিনীর মধ্যে এই ধরনের থাকবে কেন? আবার দ্বিতীয়ত যার নামে উনি কথাগুলি বলছেন, আমরা তো দেখেছি যে জুলাই আন্দোলনের সাফল্যই তো এসেছে বেসিক্যালি ওনার সিদ্ধান্তের কারণে। তো যিনি শেখ হাসিনার বিদায়ের জন্য কাজ করলেন, তিনি আবার মানে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন কিভাবে, আমি ঠিক বুঝতে পারছি না। আপনি কি এটা নিয়ে একটু বলবেন? যে আমি মনে করি এটাকে একটু মুখরোচক আলোচনা করার জন্যই করা হচ্ছে। আপনি দেখুন, আমি আর্নল্ড ওয়াকারের বিষয়ে একটা কথা বলতে চাই। উনি চাইলেই একাধিকবার রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করতে পারতেন, এবং তাকে সবচেয়ে বড় কৃতিত্ব দিতে হবে যে এত সুযোগ থাকার পরেও উনি প্রথম থেকে শেষ পর্যন্ত একটা কথা বলেছেন যে তার কোনো ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নাই, এবং রাজনৈতিক সরকারের কাছে তিনি রাষ্ট্র নির্বাচন, এবং তিনি প্রথম রয়টার্সকে মানে ইন্টারভিউ বলেছিলেন যে বাংলাদেশের প্রথম যদি কেউ নির্বাচনের কথা বলে থাকে এটা কিন্তু তিনি বলেছিলেন। এবং এখানে এই যে জুলাই বিপ্লবের পরবর্তী যে 1-1.5 বছর সময় নির্বাচন পর্যন্ত গেছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেনাবাহিনী। এখন হয়েছে কি যে 90-এর পর থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে রাজনীতিকরণের একটা বড় প্রক্রিয়া চলেছে। আমি মিলিটারি অলিগার্কির কথা অনেকবারে বলেছি যে কতিপয় জেনারেল যেভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা, অর্থনীতিকে দোর্দণ্ড প্রতাপের সাথে নিয়ন্ত্রণ করেছে, তো এটা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় কোথাও ঘটেনি। সুতরাং এরকম একটা অঘটন ঘটেছে বাংলাদেশে, এই অলিগার্কির, সামরিক অলিগার্কির কথা বলছি। সেখান থেকে সংশোধিত রূপে ফেরা, প্রশাসনিকভাবে এবং এটার পেশাদারিত্বে ফেরা একটু সময় লাগবে, কোনো সন্দেহ নাই। এখনো পরতে পরতে আগের সরকারের সমর্থক বা এরকম মতামত এরকম মানুষ থাকতেই পারে। সুতরাং যে কোনো একটা বিষয় হওয়া মাত্র এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। আমি খুব অবাক হয়েছি যে আমি যখন মানে কিছুদিন বেশ কয়েকবার আমি সেনাবাহিনী প্রধানের সাথে দেখা করেছি, তা আমি দেখলাম যে দেখা করলাম, কেউ জানলো না এটা আমার ব্যক্তিগত ব্যাপার হতে পারে, আমি একজন সামরিক অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার তার সাথে দেখা করতে পারি, কিন্তু দেখলাম যে এটা আমি যেদিন দেখা করি তার পরের দিন এটা কোনো জায়গা থেকে অপপ্রচার হয় যে আমাকে বিশাল রাজনৈতিক সুবিধা দিচ্ছে, আমার রাজনৈতিক দলকে আর্মির দল বলা হচ্ছে। তো আমি ধন্যবাদ জানাই, আমাকে আওয়ামী লীগের বি টিম, রয়ের বি টিম, আইএস এর এজেন্ট, জামাতের এজেন্ট, এমন কোন দল মানে পক্ষ, দল, সংস্থা বাকি নেই রে ভাই। শুধু সিআইএ আর ইয়া বাকি, মানে রাশিয়ান ইন্টেলিজেন্স বা মোসাদ বাকি আছে। সুতরাং আমার জন্য একটা সুবিধা হয়েছে, আমি প্রমাণ করতে পেরেছি আমি কারোর সাথে নাই, আলহামদুলিল্লাহ। তো এখন দেখুন, এই যে বিষয়গুলি আমি এতটুকু বুঝি, এখন রাজনৈতিক সরকার আসার পরে আমি জেনারেল ওয়াকারকে যেভাবে চিনি, উনি অত্যন্ত পেশাদার, সৎ এবং একজন ইমানদার মানুষ। আমি তার কথা কাজের মধ্যে কখনো অমিল দেখি নেই। সুতরাং একজন রাজনৈতিক সরকার এখন রাজনৈতিক সিদ্ধান্ত নেবে, যদি সরকার মনে করে তিনি যোগ্য না তাহলে সরিয়ে দেবেন, এটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু উনি শেখ হাসিনাকে বা ফিরত আনাতে এ ধরনের কোনো আলামত তথ্য আমার জানা মতে নাই। সুতরাং এ ধরনের মুখরোচক কথাবার্তা বলে মানে ওয়েবসাইটকে উত্তেজিত করা, ফলোয়ার বাড়া, এরকমই একটা উদ্যোগ বলে আমি মনে করছি। আর আপনারা এত পুরোনো বিষয়গুলো টেনে কি করবেন বলেন? হ্যাঁ, এটা কথা সত্য যে জেনারেল ওয়াকারের যদি আপনার না থাকতো, ইঙ্গিত না থাকতো, ওনার যদি সহযোগিতা না থাকতো, তাহলে শেখ হাসিনা ভারতে যেতে পারতেন না, এটা আমরা স্বীকার করি। কিন্তু এই জন্য বললাম যে আগের প্রশ্নে যেটা বললাম যে শেখ হাসিনাকে ভারতে পাঠানোর ব্যাপারে সে সময় রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল। তো হিন্দল বিমানবন্দরে অজিত দোভাল যে মানে ওনাকে রিসিপশন দিয়েছেন, এটার সাথে কি আর রাষ্ট্রীয় সংযোগ নাই? তা সেটাও তো একটা বিষয় বাংলাদেশকে চিন্তা করতে হবে, যে আপনার রাষ্ট্রীয় ব্যবস্থাপনা যাকে পাঠালেন এবং তাকে ফেরত আনার ব্যাপারে মানে সরকার কোনো আলোচনা করবে। সবচেয়ে বড় কথা, আপনি এখন বলেন ইউএসএ, আপনার ইউকে, ফ্রান্স, ইন্ডিয়া সবাই তো এখন চাচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে। এটা কি মানে কঠিন কোনো বিষয়? এটা কি অপ্রকাশিত বিষয়? এখন ঠেকান, আপনি কিভাবে ঠেকাবেন? এখন যাই হোক না কেন, সার্জিও গোরের বাংলাদেশের ভিজিট পুরো বাংলাদেশের কূটনৈতিক খেলাফত মজলিসের কয়েকটি গ্রুপ, এরকম যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো কয়েকটি সংগঠন ছিল, যে দলগুলো যদি পৃষ্ঠপোষকতা পেত তাহলে 1টা, 2টো, 3টে, 4টে করে তারা সিট আনতে পারত। যেমন 24-এর নির্বাচনে সিলেটের একটি আসন থেকে সেখানকার একজন পীর আছেন, ফুলতলি পীর সাহেব। তো সেই ফুলতলি পীর সাহেব তারা আওয়ামী মাইন্ডেড, কিন্তু তিনি সেই পীর সাহেব তার নিজ যোগ্যতা বলে সেখান থেকে পাশ করে আসছে। আবার ধরুন 88-র যে পীর সাহেব, তাদেরকে যদি সুযোগ দেওয়া হতো, তারাও কিন্তু এরকম 2-3টে সিটে
নির্বিবাদে পাশ করে আসতে পারত এবং দলটাকে বাঁচিয়ে রাখতে পারত। যদি আওয়ামী লীগ সবকিছু খাওয়াতে মানে নিজেরা খেতে হবে এবং সবাইকে বঞ্চিত করতে হবে এই নীতি অনুসরণ না করত। তারা যদি চাইতো যে বরিশালে ৭-৮টি সিটে জামাতের কন্টেম্পোরারি ইসলামী শাসনতন্ত্র আন্দোলন যেটি রয়েছে, তো সেই চরমোনাইর পীর সাহেব তারা পাশ করে আসবে। তাদের কিন্তু সেই সামর্থ্য ছিল, তারা পাশ করে আসতে পারতো বরিশাল বিভাগে। এইরকম রাজনীতির যেটা ভ্যারিয়েশন, সেই ভ্যারিয়েশনে আওয়ামী লীগ যদি বলতে চান আমরা ২০০ আসন রাখবো আর ১০০ আসনে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে যে আসে, সেক্ষেত্রে হয়তো আওয়ামী লীগ ২০০ আসন টার্গেট করে এগোতো, সে ১৬০ বা ৭০ পেত। বাকি আসনগুলোতে বিএনপি অন্যান্য যারা আছে সব দলগুলো আসতে, এর মধ্যে যদি তাদের যে সমমনোভাবাপন্ন, যেমন জাতীয় পার্টিকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ারভাবে ছেড়ে দেওয়া হতো বিএনপির সঙ্গে ফাইট করার জন্য, সেক্ষেত্রে উত্তরবঙ্গে তারা নিজেদের দক্ষতা বলেই ৩৫টি সিটে পাশ করে আসতে পারত। জামাতকে যদি ছেড়ে দেওয়া হতো স্বাধীনভাবে, তাহলে জামাত কম করে হলেও ২০ থেকে ২৫টি সিটে তারা পাশ করে আসতে পারত। তো জামাত যদি ২৫টা সিটে পাশ হয়, জাতীয় পার্টি ৩৫টা সিটে পাশ হয়ে আসে। অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা যদি এরকম ২০-২৫টা সিটে পাশ করে আসে, তাহলে মূলত বিএনপি ৫০ থেকে ৬০টির বেশি আসনে পাশ করতে পারত না। এটা ১৪, ১৮, তারপর যাকে বলা হয় ২৪, এই নির্বাচনগুলোতে ধারাবাহিকভাবে কমতো অথবা বাড়তো। অর্থাৎ যদি ১৪ সনের নির্বাচন সুন্দরভাবে দেওয়া হতো, বিএনপি হয়তো ৬০, ৭০ বা ৮০টা সিট পেত। এরপরে যদি আওয়ামী লীগ ভালো কাজ করতো, তাহলে ১৮ নির্বাচনে বিরোধীদের আসন অক্ষুণ্ণ থাকতো, আওয়ামী লীগ হয়তো ২-৪টা বেশি পেত। আওয়ামী লীগ খারাপ করলে বিরোধীদের আসন বাড়তো আর আওয়ামী লীগ পরাজিত হতো। এবং পরাজিত হলেও আওয়ামী লীগ সেখানে দেখা যেত ১৪ সনে তারা পরাজিত হতো না, কিন্তু ১৮তে হয়তো দেখা গেল যে আওয়ামী লীগ ৮০, ৯০, ১০০টা সিট পেত। অথবা ১৪তে যদি আওয়ামী লীগ পরাজিত হতো, তাহলে ১৮ সনে আওয়ামী লীগ কিন্তু আবার বিপুল গৌরবে ফিরে আসতো। এবং ১৪তে যদি বিএনপি এবং অন্যান্য দল এককভাবে সবাই মিলে, বিএনপি এককভাবে হতে পারতো না, কম্বাইন্ডলি সকলে আন্দোলন করে তারা যদি জয়লাভ করতো, তারপরে আওয়ামী লীগ কম করে হলে ১৩০ থেকে ৪০টি সিট পেত ২০১৪ সনে, এমনকি সরকারও গঠন করত। কিন্তু আওয়ামী লীগ সেই সুযোগটা দেয়নি। আওয়ামী লীগ সেই সুযোগটা না দিয়ে কেবল নিজেকে বড় করেছে আর ছোট ছোট সব দলগুলোকে খেয়ে ফেলেছে। ধীরে ধীরে খেতে আসলে দল বলতে বিএনপি এবং জামাত ছাড়া আসলে কোনো দল ছিল না। এর মধ্যে জামাত ছিল গুপ্ত, বিএনপি ছিল সুপ্ত। কিন্তু একটা একেবারে এখন যেভাবে আওয়ামী লীগ একটা সুপ্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, ঘুমন্ত আগ্নেয়গিরি হিসেবে আছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, ঠিক এইভাবে বিএনপি কিন্তু পুরো আওয়ামী লীগের রেজিমে একটি সুপ্ত আগ্নেয়গিরি রূপে জনগণের ক্রোধ, জনগণের ভালোবাসা, জনগণের সাপোর্ট, এগুলোকে তারা ধারণ করেছে, সহানুভূতি ধারণ করেছে, আর আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল পুঞ্জীভূত ক্ষোভ, এগুলোকে উস্কে দিয়েছে। ফলে যখন গণঅভ্যুত্থান হয়েছে, আওয়ামী লীগের পতন হয়েছে, খালি জায়গাটি সম্মিলিত শক্তি হিসেবে, বৃহৎ শক্তি হিসাবে এটি বিএনপির জন্য অনিবার্য হয়ে পড়েছে। বিএনপির এই একক ক্ষমতাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো যদি অন্ততপক্ষে ৩০-৩৫টি রাজনৈতিক দল থাকতো, দৃশ্যমান রাজনৈতিক দল থাকতো, যদি হাসিনুল হক ইনু, রাশেদ খান মেনন, মোস্তফা আমির ফায়সাল জাতীয় পার্টির মানে জাকির পার্টির, এরপরে জাতীয় পার্টির অন্যান্য যেটা আনোয়ার হোসেন মঞ্জুর মতো মানুষ, আনিসুল ইসলাম মাহমুদ সাহেবের মতো মানুষ, রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজুর রশিদ সাহেবের মতো মানুষ, এরা যদি রাজনৈতিক অঙ্গনে ওইভাবে থাকতেন, তাহলে আপনি দেখেন যে বিএনপির মহাসচিব বা বিএনপির প্রথম সারির মানে ৫ জন নেতা, গয়েশ্বর বাবু, মেজর হাফিজ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপর শেষে ডক্টর মঈন খান, খন্দকার মোশাররফ, এই পর্যায়ের ৫ জন লোকের সমপর্যায়ের লোক যদি ২০ জন লোক বিরোধী দলে থাকতো, আওয়ামী লীগের মধ্যে যদি এরকম ১০ জন লোক থাকতো,
তাহলে আজকে এই যে এনসিপি, গণ অধিকার পরিষদ, এরপর জুনায়েদ সাকি, এদেরকে মানে পাত্তা দিয়ে, এদেরকে বুকে জড়িয়ে ধরে, এদের সমস্ত কথাবার্তা শুনে জনাব তারেক রহমান সাহেবকে যেভাবে রাজকার্য পরিচালনা করতে হচ্ছে এবং রাজনীতির যে দুর্ভিক্ষটা শুরু হয়েছে, এই দুর্ভিক্ষটা শুরু হতো না। তো সেদিক থেকে আজকের যে বিএনপির অভিষেক, বিএনপির যে উত্থান, বিএনপির ক্ষমতা আরোহণ, এটা আওয়ামী লীগের আগ্রাসন, আওয়ামী লীগের আগ্রাসী নীতি এবং আওয়ামী লীগের আমিই থাকবো, বাকি কেউ থাকবে না, এই যে মনোভাব, এই মনোভাবের কারণেই আজকের বিএনপি এই জায়গাতে আসতে পেরেছে। তো সেই অর্থে বিএনপির উচিত আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া যে পুরো সময়টি জুড়ে তারা যত আগাছা আছে, রাজনীতির আগাছা, ছোটোখাটো আগাছা, সেই আগাছাগুলোকে তারা পরিষ্কার করে তারা বিএনপির জন্য একটা উর্বর রাজনৈতিক ক্ষেত্র তৈরি করে ফেলেছে। আগামীতেও যদি আবার বিএনপির পতন হয়, বিএনপি যদি সম্মিলিতভাবে রাজনীতির ময়দানে সবাইকে শক্তিশালী না করে, তাহলে আওয়ামী লীগ যে সুপ্ত অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে কিংবা গুপ্ত অবস্থায় আছে, সেখান থেকে অল অন এ সাডেন সুনামির মতো এসে খালি জায়গা, রাজনীতির যে ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামটা এসে দখল করবে, প্রচণ্ড শক্তি নিয়ে দখল করবে। এবং প্রকৃতিতে এভাবেই হয় যে আমাদের দেশে যে ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় কেন হয়, কালবৈশাখী কেন হয়, একটা নির্দিষ্ট জায়গায় উত্তপ্ত হয়ে যায় বায়ুমণ্ডল, তারপর সেই বাতাস গরম হয়ে যাওয়ার পর সেই বাতাস উপরে উঠে যায়, মানে সে তার জায়গা ছেড়ে দেয়। আর বায়ুর যে শূন্যতা, যে জায়গাটা খালি হয়, সেই জায়গাটা পূর্ণ করার জন্য আশেপাশে ঠান্ডা বাতাস দৌড়ে চলে আসে এবং তখনই সেখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়ে যায়। এবং আপনি দেখবেন ঝড় শুরু হওয়ার আগে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাসের প্রবাহ ধীরে ধীরে আসতে থাকে। সেক্ষেত্রে সামনে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা যদি বিএনপি সতর্ক না হয়, রাজনীতি যদি ওপেন আপ করে না দেওয়া হয়, শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব রাখে এবং আওয়ামী লীগ যে কাজগুলো করেছে হুবহু ঠিক সেম কাজটা এখন তারা করছে, সেই কাজ যদি তাদের অব্যাহত থাকে, তাহলে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে একইভাবে বিএনপির পতন হবে। এগুলো একটা। সেকেন্ড থিং হলো, তারেক রহমান সাহেব কি করে ক্ষমতায় এলেন? এত ক্ষমতা আসার কথা নয়। তাকে মাইনাস করার, তাকে বাদ দেওয়ার অনেক চেষ্টা আওয়ামী লীগ করেছে। এমনকি আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের পরিবর্তে তার স্ত্রীকে রাজনীতির পাদবিটা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, জুবাইদা রহমানকে আনার জন্য নানাভাবে চেষ্টা করেছে। আওয়ামী লীগের বড় সমস্যা ছিল তারেক রহমান সাহেব, 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা ছিল মনস্তাত্ত্বিক বেগম জিয়া। বেগম জিয়াকে শেখ হাসিনা ব্যক্তিগতভাবে প্রতিদ্বন্দ্বী মনে করতেন বিভিন্ন কারণে, তার ব্যক্তিত্ব, তার সৌন্দর্য এবং তাকে কেন্দ্র করে মানুষের যে ভালোবাসা, এটা আসলে শেখ হাসিনা কোনো অবস্থাতেই মানে বরদাস্ত করতে পারতেন না। তিনি মনে করতেন যে একটা ভদ্রমহিলা অনলি ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস, তারপরে সে যখন একজন প্রধানমন্ত্রীর মেয়ে অর্থাৎ শেখ হাসিনা, একজন মন্ত্রীর মেয়ে, তখন সে একজন সাধারণ মেজরের স্ত্রী, এই ধরনের কথাবার্তা নিজে নিজে স্মরণ করে নিজেকে তিনি একেবারে ক্ষমতা, সম্মান, মর্যাদার এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে বেগম জিয়াকে একজন নেহায়েত সুন্দরী মহিলা হিসেবে তার মনে হতো। কখনো তাকে তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে কখনো স্বীকৃতি দেননি। কিন্তু এই যে তিনি যে বারবার বেগম জিয়াকে তাচ্ছিল্য করেছেন, এই তাচ্ছিল্যের কারণে বেগম জিয়ার সম্মান এবং মর্যাদা শুধু বাড়তে ছিল, ভীষণভাবে বাড়তে ছিল, যেটা উনি আন্দাজ করতে পারেননি। দ্বিতীয়ত হলো যে তারেক রহমান সাহেবকে তিনি দু চোখে দেখতে পারতেন না, টিল নাও, এখন পর্যন্ত। মানে কখনোই তাকে কেন্দ্র করে তার কোনো স্নেহের দৃষ্টি ছিল না। এবং তার একটা দিক ছিল যে সে যখন কোনো মানুষকে ভালো জানতেন, তখন তাকে এতটা ভালো জানতেন, একেবারে সে বাঁশ দিয়ে তাকে শেষ না করা পর্যন্ত তিনি তার উপর থেকে কোনো স্নেহের সেই যে আশীর্বাদের যে নজর তিনি সরাতেন না। যেমন দেখা গেল যে একটা ছোট্ট উদাহরণ দিই, তার একজন সেক্রেটারি ছিলেন চিফ সেক্রেটারি তোফাজ্জল, সম্ভবত নাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল, বরিশাল বাড়ি। তো তোফাজ্জল সাহেব
সেই মানে যখন জুলাই আন্দোলন হয় তখন রাস্তায় তোফাজ্জল সাহেবের ছেলেরা তার ছেলে এই বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত এবং মিছিল করছে। এটা দেশে না দেশের বাইরে আই ডোন্ট নো। এখন শেখ হাসিনার কাছে এই ছবিটা পৌঁছানো হলো এবং সিনিয়র একজন নেতা এটা পৌঁছালেন। তো প্রথমে তিনি আহত হলেন, কষ্ট পেলেন, তারপর একটু পরে আবার বললেন যে আরে বাদ দাও তরুণরা, গিয়ে দেখো তোমার ছেলে মেয়েও এই এখন বৈষম্য বিরোধীদের সাথে সেই মিছিল করছে। তো যে লোক অভিযোগ করতে গেছে সে তো রীতিমতো বেজ্জিত হয়ে গেলেন এবং সে আমাকে কদিন আগে নিজে টেলিফোন করে বললেন যে এই হলো তাদের নেত্রীর মনোভাব। এবং এই ঘটনাটা ঘটছে ধরুন 2024 সনের জুলাই মাসের 20-22 তারিখের দিকে। তবু তিনি তোফাজ্জল সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলেননি। কাইকাউস নামে তার আর একজন মুখ্য সচিব ছিল। পুরো বাঁশ দিয়ে মানে সারা আওয়ামী লীগের সবাই মিলে সারা বাংলাদেশের আওয়ামী লীগকে গত 17 বছরে জানা করেছে, সর্বনাশ করেছে এই সুনামগঞ্জের ওদিকে বোধহয় বাড়ি কাইকাউস নামে যে ভদ্রলোক, বিদেশে এখন পালিয়ে আছে, খুব স্টাইল করে কথা বলেন, একজন সচিব, তার মুখ্য সচিব হয়ে গেছে। এই লোকটি শেখ হাসিনাকে, আওয়ামী লীগকে এমন সর্বনাশ করেছে এবং শেখ হাসিনা কাইকাউস ছাড়া আর কিচ্ছু বুঝতেন না। মানে যেভাবে একটা ছোট্ট উদাহরণ দিই, কাইকাউস একেবারে অ্যাবসলিউট ওয়াজ এ স্লেভ অ্যান্ড সার্ভেন্ট অফ সালমান এফ রহমান। তো সালমান এফ রহমানের সাথে সালমান এফ রহমান করোনার টিকা দিবে, সমস্ত ওষুধের যে শিল্পটা তার নিজের হাতে চালাবে। এই কাজের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের তৎকালীন যে সচিব ছিলেন, খুবই পাওয়ারফুল, একদম পাগলা টাইপের, বাড়ি সম্ভবত কিশোরগঞ্জের দিকে, মান্নান সাহেব ছিল নাম। এমনি আওয়ামী লীগ করতেন না, কিন্তু আওয়ামী লীগ করতেন না, কিন্তু ভীষণ রকম ডেসপারেট। চট্টগ্রামের ডিসি ছিলেন, কমিশনার ছিলেন, অল থ্রো মানে যাকে বলা হয় অনেস্ট এবং পাগলা, যাকে বলে একটু একদম পুরো পাগল টাইপের মানুষ। তো সে পুরো সালমান সাহেবকে চ্যালেঞ্জ দিল এবং সে কিচ্ছু করতে দিল না করোনার সময়টাতে। এর মধ্যে তার স্ত্রী, সেই স্বাস্থ্য সচিবের স্ত্রী করোনাতে মারা গেলেন এবং কয়েকদিন পরে স্বাস্থ্য সচিব সেই নিজে করোনা আক্রান্ত হয়ে বিছানায়। এটাকে সুযোগ হিসেবে গ্রহণ করে সেই কাইকাউস অ্যান্ড গং প্রধানমন্ত্রীকে গিয়ে বোঝালেন যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয় যেখানে সচিব নেই, তো এই সময়টাতে সে অসুস্থ, তাকে সেই ট্রান্সফার করে যেখানে একটু কম গুরুত্বপূর্ণ জায়গাতে একটু দিয়ে রাখি, পরে না হয়, না হলে এখন একজন মানে এই মুহূর্তে করোনার এই সময়টাতে চালাতে হবে এরকম একজন স্বাস্থ্য সচিবকে সেখানে নিয়োগ দেওয়া হোক। তো বোঝার চেষ্টা করেন যে যার স্ত্রী মারা গেছে এবং যে পুরো স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সফলতা, শেখ হাসিনার সময়ের যে সফলতা, এটার জন্য করোনা, বিশেষ করে করোনা মোকাবেলাতে সবাই যাকে সম্মান করে তিনি হলো মান্নান সাহেব। তো সেই মান্নান সাহেবকে এই কাইকাউসরা ট্রান্সফার করে দিল এবং ওখানে আবার সেই মানে যাকে বলা হয় জাহাদ মালিকের গ্রুপ, সালমান এফ রহমানের গ্রুপ, মানে তারা মিলে এই করোনার যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা শুরু করলো। তো এই তখন যদি এই কাইকাউস সম্পর্কে, জাহেদ মালিক সম্পর্কে, সালমান সম্পর্কে শেখ হাসিনার কাছে কেউ এটা একটু শব্দ করতো, তার জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যেত। এইভাবে কত পরিবার শেষ করে দিয়েছে। তো এই কর্মকাণ্ড করে যেটি হলো শেখ হাসিনা তার একক একটা কর্তৃত্ব, একটা বংশ, মানে বঙ্গবন্ধুর কন্যা, একটা বংশ, একটা মনুমেন্ট সে তৈরি করে ফেলেছিল তার নিজের জন্য। ঠিক ওটাকে সামাল দেওয়ার জন্য বিএনপি আসলে অটোমেটিক্যালি তারা একজন নেতাকে তৈরি করেছে, কেবলই মাত্র যেন সমস্ত ক্ষমতা, আগ্রহ, উদ্দীপনা যেন তারেক জিয়ার দিকে যায়। এর কারণ হলো শেষের দিকে, শেষের 7-8 বছরে তোফায়েল সাহেব শেষ, আমু সাহেব শেষ, মতিয়া চৌধুরী শেষ, দলের যত লোক ছিল সিনিয়র জুনিয়র সব শেষ হয়ে একমাত্র দলের বাতিঘর বা হ্যাজাক লাইট রূপে শেখ হাসিনাকে এনলাইটেন করা হয়েছিল। আর শেখ হাসিনার সেই লাইটের অনুকরণে
বিএনপিও তার সমস্ত কিছু বাদ দিয়ে শুধু তারেক জিয়ার সেই পর্যায়ে নিয়েছিল। ফলে আজকের যে তারেক জিয়া, শেখ হাসিনা যদি স্বৈরাচারী না হতেন, শেখ হাসিনা যদি আপনি এখন যে তাকে যে ফ্যাসিস্ট বলে গালাগালি করা হয়, কর্তৃত্বপরায়ণ গালাগালি করা হয়, সমস্ত ফাইল তাকে সিগনেচার করতে হবে, সব জিনিস তাকে জানতে হবে, সব জিনিস তাকে বুঝতে হবে। এমনকি একটা থানার ওসি কি করলো না করলো সেটাও সে খোঁজ খবর রাখে এবং সেভাবে সিদ্ধান্ত দেয়। এই ধরনের একটা অহমিকা বোধ তার মধ্যে চলে এলো। ফলে এই শক্তির কারণে কি হলো, বিএনপির মধ্যেও একটা ইউনিয়নের কমিটির সে তারেক জিয়াকে করতে হবে, ছাত্র দলের কমিটি তারেক জিয়াকে করতে হবে, এভরিথিং সবকিছু করে ঠেরে সেও তার দলের একটা অবিসংবাদিত নেতা হয়ে গেল। এখন সেই অবিসংবাদিত নেতা হয়ে, অপরিহার্য নেতা হয়ে যখনই আওয়ামী লীগ গেল, আওয়ামী লীগের জায়গায় বিএনপি চলে আসলো, আর শেখ হাসিনা চলে গেলেন এবং শেখ হাসিনার ঠিক চেয়ারটিতে তারেক জিয়া বসে পড়লেন। এখন তিনি বসে এই গত 6 মাসে শেখ হাসিনার মতো কাজ করছেন একক কর্তৃত্ব নিয়ে, নাকি গণতান্ত্রিকভাবে করছেন? তিনি কি ভবিষ্যতে শেখ হাসিনা, জয় বা পুতুল এই পারিবারিক যে রাজনীতি, সেই রাজনীতির জন্য একটা স্পেস রেখে দিচ্ছেন, নাকি তিনি চাচ্ছেন যে সার্বজনীন একটি রাজনীতি থাকবে, সেই রাজনীতির মধ্যে কারো যদি পারিবারিক গ্রহণযোগ্যতা থাকে সেটা প্লাস পয়েন্ট হবে, কিন্তু যোগ্যতা থাকতে হবে সার্বজনীন। এই জিনিসটা যদি থাকে তাহলে আওয়ামী লীগের ক্ষেত্রে শেখ হাসিনা, বঙ্গবন্ধু পরিবার, শেখ পরিবার এটি অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আর যদি তারেক রহমান সাহেব সব জায়গাতে, তারেক রহমান, তারপরে জুবাইদা রহমান, তারপরে জাইমা রহমান, এটা যত বেশি সামনে চলে আসবে, তারপরে জাইমা রহমানের বিড়াল, তারেক রহমান সাহেবের অন্য যে কোনো একটা প্রাণী, এনিথিং, এই জিনিসগুলো যত বেশি আসবে তখন দেখবেন যে জয়ের অর্থনৈতিক সমস্যা, আমলাতান্ত্রিক সমস্যা, বৈদেশিক ঋণ সব মিলিয়ে তিনি মুহূর্তের মধ্যে হোঁচট খেয়েছেন। সারা জীবন তিনি পোলাও খাওয়া মজনু। তার কর্মীরা, তার লোকজন, তার যারা এই ইভেন্ট ম্যানেজমেন্ট করেন, তারা সারা জীবন তার জন্য কাজ করে তাকে একটা চমৎকার মাইক আর একটা মঞ্চ তারা সারা জীবন দিয়েছেন। তিনি মঞ্চে গিয়ে কথা বলেছেন আর চেকে সিগনেচার করেছেন আর ব্যাংক ভরে টাকা দিয়ে গেছে বিভিন্ন লোকজন। জীবনের এই পর্যায়ে তাকে খুব বেশি পরিশ্রম করতে হয়নি, শুধু কৌশল করতে হয়েছে, বুদ্ধি করতে হয়েছে, চালাকি করতে হয়েছে। কিন্তু রাষ্ট্র পরিচালনাটা যে গ্রামীণ ব্যাংক চালানো নয়, রাষ্ট্র পরিচালনাটা নোবেল পুরস্কার পাওয়া নয়। রাষ্ট্র চালানো এখানে ড্যানন কিংবা ধরুন অলিম্পিকের মশাল পরিচালনা করা, ড্যানন কোম্পানি বাংলাদেশে আনা, গ্রামীণ ফোন চালানো, এইগুলোর মতো নয়। এটা অ্যাবসলিউটলি একটা ভিন্ন বিষয়। হিউম্যান ক্যারেক্টারিস্টিক্সের সর্বোচ্চ গুণাবলী, সর্বোচ্চ যোগ্যতা আপনার থাকতে হবে, অথবা আপনার না থাকলেও চলবে, আপনার পাশে অ্যাটলিস্ট 9 জন লোকের, ইতিহাস প্রমাণিত দেয়ার আর 9 জুয়েলস, আপনার পাশে যদি 9 জন সর্ব বিষয়ে বিশেষজ্ঞ, চরিত্রবান, যোগ্যতা সম্পন্ন, শিক্ষিত, মার্জিত, বীর, এরকম 9 জন লোক যদি থাকেন, তাহলে আপনি খুব কম জ্ঞানী হলেও, ফাঁকিবাজ হলেও, এমনকি ঘুমিয়ে থাকলেও আপনি চমৎকার একটি রাষ্ট্র ব্যবস্থা চালাতে পারেন। যেমন ধরুন চন্দ্রগুপ্ত মৌর্য, তার 9 জন জেনারেল ছিল বা 9 জন রত্ন ছিল, 9 জুয়েলস। এর মধ্যে চাণক্য ছিলেন, তো তিনি সুন্দর একটি রাজ্য চালিয়ে গেছেন। এই 9 জন যে জেনারেল, 9 জন রত্ন, 9 জন মন্ত্রী, আমির ওমরা, তারা আবার তার ছেলে বিন্দুসার, বিন্দুসার জমানাতে ছিলেন। বিন্দুসার বলতে গেলে কিছুই করেননি, সে শুধু অলসভাবে কাটিয়েছেন, কারো উপকারও করেননি, ক্ষতি করেননি, কিন্তু তার বাবা যে রাজ্যটা রেখে গেছেন সেই রাজ্যটা একেবারে চমৎকারভাবে চালিয়েছেন তার ওই 9 জন জুয়েলসের কারণে। আচ্ছা, তো একইভাবে ধরুন অন্যান্য যারা আছেন, ইতিহাসের যত বিখ্যাত, দেশে দেশের বাইরে, সারা দুনিয়াতে সবারই কিন্তু এরকম একটা পরামর্শ সভা ছিল, এবং সেই পরামর্শ সভায় 9 জন, 9 সংখ্যাটা রাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেয়ার আর 9 জুয়েলস। সম্রাট আকবরের নবরত্ন সম্পর্কে আমরা তো সবাই জানি।
মধ্যযুগে সম্রাট আকবরের নবরত্ন সভায় যে 9 জন জুয়েল ছিলেন, এইরকম 9 জন জুয়েলস সারা দুনিয়াতে ছিল না। সিমিলারলি নেপোলিয়ন বোনাপার্টের ছিল 9 জুয়েলস, সিমিলারলি জুলিয়াস সিজারের ছিল, কনস্টান্টাইনের ছিল, জাস্টিনিয়ানের ছিল, রোমান সম্রাট জাস্টিনিয়ানের ছিল, মার্কাস অর্লিয়াসের ছিল। তো এই যে ধরেন এই যে বিখ্যাত বিখ্যাত লোকদেরকে, ইভেন আলেকজান্ডার, তারও কিন্তু 9 জন জুয়েল ছিল এবং সেই জুয়েলের প্রধান ছিলেন প্লেটো। এই অবস্থা। আর্কিমিডিস, যে প্রাচীন গ্রিক সম্রাটের সভাসদ ছিলেন, 9 জুয়েলসের অন্যতম ছিলেন আর্কিমিডিস। কনফুসিয়াস, তিনি একটা মানে তার যে চীন সম্রাট, সেই চীন সম্রাটের অন্যতম সভাসদ ছিলেন। 9 জুয়েলসের প্রধান জুয়েল ছিলেন কনফুসিয়াস। তো এইভাবে আপনার যদি বুদ্ধিমান জ্ঞানী লোকজন থাকে, তাহলে আপনি চোখ বুজে কাটাতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সফলতা, সেই সফলতার পিছনে এরকম 9 জন জুয়েলস ছিল, ফলে তিনি সফল হয়েছেন। জিয়াউর রহমানের 9 জুয়েল ছিল, তারপরে এরশাদ সাহেবের 9 জুয়েল ছিল, এবং বিভিন্ন সেক্টরে তার 9 জুয়েল ছিল। তার সে মানে দেয়ার ওয়াজ গ্রেট 10, G10 বলা হয়। 10 জন সচিবের একটা গ্রুপ ছিল এরশাদ সাহেবের। এর মধ্যে পলিটিক্যাল সেক্টরে তার এরকম 9 জুয়েল ছিল। তাদের পরামর্শে এরশাদ সাহেবের অত লেখাপড়া, অত জ্ঞান গরিমা, এত কিছু ছিল না। শুধু একটা ভালো মানে যাকে বলে এরকম একটা সঙ্গ থাকার কারণে সে 9টা বছর দেশকে উপহার দিয়ে গেছে। শেখ হাসিনার এরকম 9 জুয়েল ছিল। সে যত কিছু করুক না কেন, তার একটা এরকম জ্ঞানী গুণী এরকম 9 জন লোকের একটা বিরাট পরিষদ ছিল। ফলে সে 17 বছরে দেশটা চালিয়ে গেছেন। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 9 জুয়েলস, যেটা তার সিলেকশন ছিল কর্পোরেট জগতে, মাল্টিমিডিয়া জগতে, সেইটা তিনি রাজনীতিতে সিলেক্ট করতে পারেননি। তার জুয়েলসের মধ্যে যাদেরকে আমরা দেখেছি, আলী রিয়াজ সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি আসিফ নজরুল সাহেব, তার জুয়েলসের মধ্যে আমরা দেখেছি শফিক সাহেব, যিনি তথ্য উপদেষ্টা, তার জুয়েলসের মধ্যে দেখেছি মাহফুজ বা নাহিদ, মানে ওনাদেরকে দেখেছি। তো বোঝার চেষ্টা করেন, ফলে তিনি ফেল করেছেন। এখন জনাব তারেক রহমান সাহেবের 9 জুয়েলস কারা কারা আছেন যদি দেখেন, সবচেয়ে মানে এই মুহূর্তে তার পক্ষে যারা খুব সরব, একের প্রান্তিক থেকে শুরু করেন। 1 নম্বর হলো আমজনতা দলের জনাব তারেক রহমান, সবাই যাকে আমতারেক হিসেবে জানেন। 1 নম্বরে তাকে মানে সবচেয়ে প্রমোট করেন। 2 নম্বরে যে তুমি ধরেন আমতারেক সাহেবের পরে, সেটা হলো রাশেদ খান, যাকে তিনি সচিব পদে নিয়োগ দান করেছেন। রাশেদ খানের পরে যদি আপনি ধরেন, তার পক্ষে কথা বলেন, সবচেয়ে বেশি কথা বলেন নুরুল হক নুরু, গণ অধিকার পরিষদ। এটা হলো 3 নম্বর জুয়েল। 4 নম্বর জুয়েল আছেন আন্দালিব রহমান পার্থ। 5 নম্বর জুয়েল আছেন যারা তার পক্ষে কথা বলেন বা রাজপথে আছেন, তারা হলো যুবদল নেতা নয়ন। যুবদল নেতা নয়নের পরে তার সঙ্গে আছেন জুনায়েদ সাকি, 6 নম্বর। তো জুনায়েদ সাকির পরে সরকারের যে গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি যদি ধরেন, সেটা হলো যে ওনার একবার খুব কাছাকাছি ওনার ডেপুটি বা প্রেস সেক্রেটারি আছেন, সবসময় ওনার সাথে থাকেন, এরকম তাকে ধরে নেওয়া হয় তিনি 9 জুয়েলসের মধ্যে একজন। 7 নম্বর, আমি ভদ্রলোকের নাম এখন মনে করতে পারতেছি না। এরপর মীর শাহে আলম, তাকে মনে করা হয় 9 জুয়েলসের অন্যতম কুশীলব। আর হলো সালাউদ্দিন সাহেব। তো এই যে 9 জন ব্যক্তি আমি বললাম, এই 9 জন ব্যক্তি দেখবেন যে জলে, স্থলে, অন্তরিক্ষে যারা সবসময় তারেক রহমান সাহেবের রিপ্রেজেন্ট করেন, তার পক্ষে কথা বলেন, ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেন এবং প্রতিপক্ষর বিরুদ্ধে যুদ্ধ, লড়াই, সংগ্রাম করতে সাহায্য করেন। তো এই 9 জুয়েলসের যে সফলতা, এই সফলতার দ্বারা এখনো পর্যন্ত গত 6 মাসে সরকার ওই যে একটা ঐতিহাসিকভাবে শেখ হাসিনার কাছ থেকে যে একটা লড়র ভড়র মার্কা একটা দেশ পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এটাকে আবার লর্ডর ভর্ডর টু দি পাওয়ার স্কোয়ার, বা মানে ওই যে আসেন A+B হোল স্কোয়ার, তো লর্ডর ভর্ডর
হোল স্কোয়ার, লডর প্লাস ভডর হোল স্কোয়ার, এই হোল স্কোয়ার করে তিনি রেখে গেছেন এবং সেটা তারেক রহমান সাহেব গ্রহণ করেছেন। এখন তিনি এবং তার এই যে 9 জুয়েলস, তারা গত 6 মাসে এই লডর প্লাস ভডর হোল স্কোয়ার এটাকে কিউব করেছেন নাকি এটাকে রুট ওভার করেছেন, এটাকে কি কিউবের পরিবর্তে আরও বেশি করেছেন, এটা আপনারা সিদ্ধান্ত নেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রাষ্ট্র কিভাবে চলছে আমরা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। রাষ্ট্র কিভাবে চলবে এই ব্যাপারে আমরা কোনো আশাবাদী কোনো রকম চিন্তা চেতনা স্বপ্ন আমাদের মধ্যে নেই। এই সরকার আসলে কতদিন টিকবে, এরকম প্রশ্ন যদি আপনি মানুষের কাছে শুনেন, আপনি একটি ইতিবাচক কথা আম জনতার কাছ থেকে, মানে যারা বিএনপির যারা কট্টরপন্থী লোকজন আছে তারা তো সবসময় বলবে যে এই সরকার কিয়ামত পর্যন্ত চলুক, 2041 সাল পর্যন্ত চলুক, তারেক রহমান সাহেবের পরে জায়মা আসুন, জুবাইদা আসুন, তারা সবাই তাকে সমর্থন করবে। কিন্তু আপনি যদি একেবারে আম জনতা যারা বিএনপি করে না, আওয়ামী লীগ করে না, জামাত করে না, তাদের কাছে জিজ্ঞাসা করেন একটা সিঙ্গেল ভালো শব্দ গত 6 মাসে সরকারের ব্যাপারে আম জনতার কাছ থেকে আসেনি। তো কাজে আগে যে লডর ভডর, সেই লডর ভডরটা এখন আরো বেশি লডর ভডর হয়ে গেছে। একটা মানুষ বেঁচে থাকে তার স্বপ্ন নিয়ে আর তার স্মৃতি নিয়ে। আমরা যদি গত 17 বছরের স্মৃতি চিন্তা করি, শেখ হাসিনা জমানার 15 বছর, ডক্টর মোহাম্মদ ইউনূসের 2 বছর, এই 17 বছরের স্মৃতি, তার আগে 111-এর যে স্মৃতি, আমাদের কাছে এখনই মনে হচ্ছে 111টা আসলে আমাদের একটা সুখ স্বপ্ন ছিল। দুর্নীতি ছিল না, অনিয়ম ছিল না, সব কিছু মানে একেবারে টু দি পয়েন্টে। আপনি মঈনুদ্দিন ফখরুদ্দিনকে যতই গালাগালি করেন না কারণ এখন আপনি যদি আপনি তাদের সেই সময় 2006 থেকে 2009 পর্যন্ত ওই সময়টাতে আপনি অ্যাডমিনিস্ট্রেশন দেখেন, ফাইন্যান্সিয়াল অবস্থা দেখেন, মানুষের ক্রয় ক্ষমতা দেখেন, সামাজিক অপরাধ দেখেন, সব কিছু মনে হবে ওই সময়টা জান্নাতের। এর বাইরে 2009 থেকে আজকের সময়টা পর্যন্ত টানা 17 বছর ধরে শুধু লডর ভডর লডর ভডর লডর ভডর হতেইছে। এর ফলে বলে না যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আমাদের দেশের বেশিরভাগ মানুষের ঘর পুড়ে গেছে, কারো অফিস, কারো বাড়ি, কারো পরিবার, কারো ব্যবসা, কারো বাণিজ্য, কারো মস্তিষ্ক, কারো হৃদয়, কারো মন, কারো স্বপ্ন তছনছ হয়ে গেছে। ফলে এই জায়গা থেকে বের হওয়ার জন্য যে স্বপ্ন দরকার, ড্রিম দরকার, যে উদ্দীপনা দরকার, সেটা এই সরকার এখন পর্যন্ত তৈরি করতে পারছে না। সরকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, পুরনো লডর ভডর লক্কর ঝক্কর মার্কা যে বাসগুলো আছে সেগুলোতে গোলাপি রং লাগিয়ে মহিলাদের জন্য এরকম কয়েকটা বাস রাস্তায় নামানো হয়েছে। তো এই জিনিসগুলো অনেকটা লিপস্টিক, অনেকটা কসমেটিক, মানে যাকে বলা হয় ডেভেলপমেন্টের মতো। এটা অন দ্য লং রানে কোনো মানুষকে স্বস্তি দিচ্ছে না। রাস্তাঘাটের বেশিরভাগ এলাকা বেশিরভাগ সময় ফ্রি থাকে, কখনো কখনো কোথাও দুঃসহ যানজট লেগে যায় ম্যানেজমেন্ট না থাকার কারণে। মানুষ কাজের জন্য হন্য হয়ে ঘুরছে। পুরো ইকোনমিটা 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। সামান্য কিছু মানুষ, সেটা ঘুষ হোক, দুর্নীতি হোক বা বড় বড় কর্পোরেট যে কাজগুলো হোক, তারা মানে 2 হাতে বস্তায় বস্তায় টাকা উপার্জন করছে, শেষ করতে পারছে না। এদের সংখ্যা লাখেও নয়, 10 লাখে। এরকম সারা বাংলাদেশে যদি ধরেন এরকম লোকের সংখ্যা হাইয়েস্ট ধরেন 100-র মতো আছে। অনলি 100 কর্পোরেট হাউস ব্যক্তি যাদের কোনো রকম সমস্যা নেই। বাকি যারা আছে সবাই ডে বাই ডে ডেটোরিয়েট করছে। মধ্যবিত্ত শ্রেণীটা শেষ হয়ে যাচ্ছে। দরিদ্ররা ইমান বিক্রি করার মতো অবস্থা হয়ে গেছে। দেহ বিক্রি করার জন্য এখন নারী পুরুষ রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো এরকম একটা জায়গা থেকে যখন একটা মানুষ রিটার্ন করে, ইউটার্ন করে, সেক্ষেত্রে সম্ভব যখন সেখানে মানুষ মানুষকে স্বপ্ন দেখাতে পারে। যেভাবে এখন রুয়ান্ডাতে পল কাগামে স্বপ্ন দেখিয়ে একটা গৃহযুদ্ধে বিধ্বস্ত জাতিকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে রবার্ট মুগাবে জিম্বাবুয়েকে এইরকম বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা থেকে ইউনাইটেড করে ফেলেছিলেন, যেভাবে নেলসন ম্যান্ডেলা
দক্ষিণ আফ্রিকাকে তিনি এবং থাবো এমবেকি যুগপৎভাবে দক্ষিণ আফ্রিকাকে আজকের পর্যায়ে নিয়ে এসেছিলেন। ইব্রাহিম তারোরে এই মুহূর্তে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, একটি একেবারে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যাওয়া একটা দেশ, সেই দেশটিকে আজকের পর্যায়ে তিনি নিয়ে এসেছেন। একইভাবে আপনি যদি ইভেন উগান্ডার কথা চিন্তা করেন, সে ইউভেরি মুসোভেনি সেখানকার যে প্রেসিডেন্ট, সে 80-র দশক থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি স্বপ্নের উপরে তিনি পুরো উগান্ডাবাসীকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন, আর যা হোক না কেন সেখানে অশান্তি নেই, সেখানে ম্যানিপুলেশন নেই, সেখানে মানে যাকে বলা হয় 2 নম্বরই কোনো জিনিস নেই। উগান্ডা, ওনার একটা বক্তব্য শুনতেছিলাম, তো সে যখন জাপান গেল সেখানে গিয়ে বলল যে দেখলো যে কোবে বিফ, জাপানের যে কোবে বিফ, সেগুলো 1 কেজি কোবে বিফ বিক্রি হচ্ছে $1000। তো সে খুব আশ্চর্য হয়ে গেল যে আমাদের দেশে 1 কেজি বিফ যেখানে $2, অনলি $2, তো সেখানে $1000 হয় কেন? তো বলা হলো যে এটাকে ঠান্ডা করে রাখা হয়, এসি করে রাখা হয়, এদের হাত পা মানে মাসাজ করা হয়, তারপরে এদেরকে বিশেষ খাবার খাওয়ানো হয়, এদেরকে মদ খাওয়ানো হয়, ইত্যাদি ইত্যাদি। এই জন্য এদের মাংসের দাম অনেক ভ্যালু হয়ে যায়। তো মুসোভিনি বললেন যে জাপানিদেরকে আমার বুদ্ধিমান মনে হতো, কিন্তু এই গরু পালন করে আর এই গরু খায়, এরপর থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমার আর জাপান যাওয়ার দরকার নেই, আমি আমার দেশেই থাকবো, আমার $2 গরুই আমার জন্য অনেক ভালো। ইটস এ প্রেসিডেন্সিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এইরকম যখন আপনার ব্যক্তিত্ব থাকে, আপনার সাথে জেনারেলসরা থাকে, জুয়েলসরা থাকে, তখন আপনি যে কোনো লডর বডর অবস্থায় আপনি ভালো করতে পারেন। তা আমাদের এখন যে অবস্থা হয়ে গেছে, লডর প্লাস ভডর টু দি পাওয়ার স্কোয়ারের যে ফর্মুলাটা নিয়ে সরকার শুরু করেছে,